নমস্কার, অনেক শুভেচ্ছা ভালোবাসা। দুর্নিবারের পক্ষ থেকে আজকে কবি সাহিত্যিক বলতে হবে ত্রিপুরার বিশিষ্ট কবি সাহিত্যিক নিয়তি বর্মনের বাড়িতে চলে এসেছি এবং আমাদের দুর্নিবারের এটা একটা নতুন উদ্যোগ। এই উদ্যোগের বিশেষত্ব হচ্ছে মাসে অন্তত একদিন আমরা যে কোনো কবি সাহিত্যিকের বাড়িতে অথবা যে কোনো জায়গায়, ওনার প্রস্তাবিত যে কোনো জায়গায় আমরা একটু সাক্ষাতে আলাপন করব। শব্দের সাথে আলাপনে আমরা কিছুটা সময় কবির দোরগোড়ায় চলে যাব। আর আমাদের এই অনুষ্ঠানের যে প্রেক্ষাপট রয়েছে বা শিরোনাম রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শব্দের আলাপনে কিছুটা সময় সাহিত্যিকের দোরগোড়ায়। আমরা নামটাও এরকমই রেখেছি। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনায় চলে যাই। আমরা বিশেষ করে আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমাদের কাছে বিশেষ করে বাঙালিদের কাছে এই দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তো সে সম্পর্কেই আজকের আলোচনা করব এবং অবশ্যই কবিতা শুনবো। সকলে পাশে থাকবেন, দুর্নিবারের পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। দিদি কেমন আছো, আগে সেটা বলো। ভালো আছি, তবে সবার আগে আমি দুর্নিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুর্নিবার যে এত সুন্দর অনুষ্ঠান করছে, আমার বাড়িতে এসছে আমার সঙ্গে কথা বলার জন্য, সত্যি আমি অনেক কৃতজ্ঞ দুর্নিবার পক্ষের কাছে। তা প্রথমেই জানতে চাইবো, আজকে 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা আবেগ। এই 21শে ফেব্রুয়ারি তোমার দৃষ্টিতে 21শে ফেব্রুয়ারি কি? হ্যাঁ, নিশ্চয়ই। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। তো এই যে আন্তর্জাতিক ভাষা দিবসটা আমরা পালন করছি, এটার অর্থ কিন্তু এই না যে শুধু আমরা আমাদের বাংলা ভাষার জন্যই চেষ্টা করব, তা না। অর্থাৎ পৃথিবীর যত ভাষা আছে, যত মাতৃভাষা আছে, সমস্ত মাতৃভাষা যেন টিকে থাকে, সমস্ত মাতৃভাষা ভাষী লোকেরা এরা যেন এদের ভাষার প্রতি যত্ন নেয়, এটা হচ্ছে আসল লক্ষ্য। একটা ভাষা কতদূর এগিয়ে যাবে, কতদূর সে শিল্প সাহিত্য সৃষ্টি করতে পারবে, এটা নির্ভর করে কিন্তু ওই ভাষীদের উপরে। কাজে সবাইকে, এবং এটা একটা গণতান্ত্রিক দেশ আমাদের এখন প্রায় সর্বত্র, তো কাজে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে আমরা লক্ষ্য রাখবো। বেশি কিছু না, আমাদের ত্রিপুরার কথাই বলি। ত্রিপুরাতে আমরা বাংলা ভাষীরা আছি, এছাড়া এখানে যে ট্রাইবেল জনজাতিরা আছেন, অনেক অনেক আগের থেকে, আমাদের আগেও তাদের এখানে বাস ছিল, তাদেরও কিন্তু ভাষা আছে। কিন্তু ভাষা থাকলেও দেখা যায় যে তাদের বেশিরভাগ জনজাতিদেরই নিজস্ব লিপি নেই। লিপি যেহেতু নেই, এটা একটা সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং ককবরক ভাষা কিন্তু সরকারি ভাষার স্বীকৃতি পেয়েছে। কিন্তু ককবরক ভাষা দিয়েও কিন্তু সবার চলছে না এখন, যা শুনি আর কি, যে ককবরক ভাষা সবাই বলে না। এখানে 19টা যে আমাদের ইয়ে আছে, জনজাতি গোষ্ঠী এখানে রয়েছে, এই 19টা জনজাতি গোষ্ঠীর কিন্তু এই ককবরক দিয়েও হচ্ছে না। তাদের আরো নিজস্ব, তাদের অনেকেরই নিজস্ব লিপি আছে, কিন্তু এগুলি সুসংবদ্ধ করা হচ্ছে না এখনো। তবে এর জন্য প্রয়াস কিন্তু অনেকেই চালিয়ে যাচ্ছে, এবং ককবরক ভাষা তো বেশ এগিয়েই যাচ্ছে। যেমন ককবরক ভাষা থেকে বাংলায় অনুবাদ, বাংলা থেকে ককবরকে অনুবাদ, এগুলি আমরা দেখেছি। যে রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটিও কিন্তু ককবরক ভাষায় অনুদিত হয়ে গেছে। এরকম অনেক গ্রন্থ, অনেক গান ককবরক ভাষায় অনুদিত হয়েছে, চাকমা ভাষায় অনুদিত হয়েছে। এগুলি আমরা জানি, আমাদের সঙ্গে যারা কাজ করে তাদের কাছ থেকে এই খবরগুলি পাই। আর আমাদের এখানে বাংলা ভাষার, ত্রিপুরাতে বিশেষ করে বাংলা ভাষার যে চলটা হয়েছে, বা এখানে যে সাহিত্য সংস্কৃতি অনেকটা এগিয়ে গেছে। ত্রিপুরা কিন্তু একটা ছোট্ট রাজ্য। ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় যে ত্রিপুরা একটা খুবই ছোট রাজ্য। এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যে খুবই সুন্দর, প্রাকৃতিক ভাবে খুবই বলিয়ান। এখানে অনেক কিছু আছে, প্রকৃতির সম্পদ আমরা এর অধিকারী, এবং তা আমরা ভোগও করছি অনেক কিছু। তো এই যে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের যে রাজারা ছিলেন, রাজতন্ত্র তো এখানে দীর্ঘদিন ছিলেন, এবং স্বাধীনতার পরে
সেই এই রাজ্যটা কিন্তু আমাদের ভারতবর্ষের সঙ্গে সেটা যুক্ত হয়। কিন্তু আরেকটা বিষয় কি, এই রাজবাড়ির রাজভাষা ছিল কিন্তু বাংলা। এটা একটা বিশাল ব্যাপার, যে একদম। কারণে বাংলাটা কিন্তু এখানে খুব প্রশস্তি লাভ করেছে, খুব বিস্তার লাভ করেছে। এবং সবচেয়ে বড় কথা, এখানের যে রাজ পরিবার, রাজাদের সঙ্গে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব ভালো সম্পর্ক ছিল, অত্যন্ত ভালো সুসম্পর্ক ছিল। এবং এই যে সুসম্পর্কটা এসেছে, এটা কিন্তু প্রথম সূচনা করেছিলেন আমাদের এখানকার যে রাজা, তারা রবীন্দ্রনাথের যে ঠাকুর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ওনার কাছে এখানকার রাজা তিনি গেছিলেন একটা অন্যরকম ব্রিটিশদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, সহায়তা পাওয়ার জন্য, অর্থাৎ কিভাবে রাজ্যটাকে টিকিয়ে রাখা যায়, একটা মামলা মোকদ্দমার ব্যাপারে ওনার কাছে গেছিলেন। কারণ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাম কিন্তু দেশে বিদেশে একদম ছড়িয়েছিল। কাজে ওনার কাছে যাওয়াতে ওনার খুবই লাভ হয়েছে, সুবিধা হয়েছে। এবং এই কেসটা ইংরেজদের, ব্রিটিশদের বলাতে এটা কিন্তু ওনার পক্ষে গেছে। পক্ষে যাওয়াতে এই যে রাজতন্ত্রটা, ত্রিপুরা রাজতন্ত্রটা, সেটা কিন্তু দীর্ঘদিন চলেছিল। এবং ত্রিপুরাতে 7 বার এসেছিলেন রবি ঠাকুর। রবীন্দ্রনাথ ত্রিপুরাতে 7 বার এসেছিলেন। রবীন্দ্রনাথকে প্রথম সম্মাননা জানান কিন্তু ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য। বীরচন্দ্র মাণিক্য ওনার ভগ্ন হৃদয় পড়ে একদম মোহিত হয়ে গেছিলেন। পরে ওনার অন্তরাত্মা মানে শান্ত হয়েছিল, কারণ তিনি তখন তার সবচেয়ে প্রিয় যে মহিষী ভানুমতী মারা যায়, এবং মারা যাওয়ার পর তার হৃদয় খুব অশান্ত হয়ে পড়ে। তখন তিনি এই কাব্যগ্রন্থটা তার হাতে আসে কলকাতা থেকে। তখনকার যোগাযোগ ব্যবস্থা কত কঠিন ছিল, কিন্তু কঠিন থাকলেও যোগাযোগ ছিল। এটাই আশ্চর্য যে এই গ্রন্থটা ত্রিপুরায় আসে, এবং ত্রিপুরায় আসার পর উনি সেটা পাঠ করেন। এবং তিনি বললেন যে এই একজন কিশোর রাজা, কিশোর 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 রাজ কিশোর কবি, জমিদার পুত্র, সে এত সুন্দর একটা কাব্যগ্রন্থ লিখেছে, সে তো ভবিষ্যতে বিরাট কিছু হবে। কাজে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তিনি এখান থেকে তার মন্ত্রীকে পাঠিয়েছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এবং এই যে এই খবরটা পেয়ে, বা এই যে বিষয়টা ঘটলো, তাতে রবীন্দ্রনাথও মানে একদম আপ্লুত হয়ে গেছিলেন। কারণ তাকে কখনো কেউ কবি বলে স্বীকৃতি দেয়নি, কারণ ওনার এখন তখন চলছে খালি গড়ার বয়স। গড়ছেন তিনি, এটা করছেন, সেটা করছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, নানা কিছু, তাহলে শিখার বয়স। অবশ্য শেখার বয়স তো সব বয়সেই, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, শেখার শেষ নেই। কিন্তু তখন তিনি এই কম বয়সে তিনি যে এই সম্বর্ধনাটুকু পেয়েছেন, এটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই কথাগুলি উল্লেখ করে গেছেন। আমরা জানি 52 সালে যে আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনের সূত্রপাত, মানে ভাষা আন্দোলনের কথা বলছি আমি, সূত্রপাত হয়েছিল ঢাকার রাজপথে, এবং সেখানে রফিক, জব্বার এনারা যে আত্মবলিদান দিয়েছেন, তার সূত্র ধরেই পরবর্তীকালে এই ভাষা আন্দোলন এতটাই প্রভাব বিস্তার করেছিল যে পরবর্তীকালে এটাই সারা বিশ্বে আলোড়ন জাগিয়ে মাতৃভাষা দিবস হিসেবে আমরা এখন উদযাপন করার সুযোগ পাই। তো এই মাতৃভাষা আমাদের আমরা বলে থাকি যে মাতৃভাষা আমাদের মাতৃ দুগ্ধ সমান। তো এই প্রসঙ্গে তুমি কি বলবে? এই যে ব্যাপারটা, এই যে মাতৃভাষা নিয়ে যে ব্যাপারটা, আমাদের দেশ তো পরাধীন ছিল, ব্রিটিশদের অধীনে ছিল 190 বছর। তো দেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার প্রাককালে ঠিক হলো যে দেশটা 3 টুকরা হবে। ভারত থাকবে একটা, পাকিস্তান। পাকিস্তানের 2 টুকরা, একদিকে পশ্চিম পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানের যে অধিবাসীরা, এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ছিল, কিন্তু প্রত্যেকের মাতৃভাষা ছিল বাংলা। তো এখন দেখা যায় যে পশ্চিম পাকিস্তানে যারা ছিলেন, তারাই দেশটাকে শাসন করতেন, পূর্ব পাকিস্তানটাকে তারা নানাভাবে শাসন করতেন, এবং শাসনের নামে নানা ধরনের শোষণ কিন্তু এখানে হতো, শোষণ এখানে হতো। এবং বিশেষ করে ভাষা নিয়ে একদম প্রথম দিকে, স্বাধীনতার প্রথম দিকেই পশ্চিম পাকিস্তানে যারা শাসক ছিলেন, শাসক বর্গ যারা ছিলেন, তারা ঢাকায় এসে ঘোষণা দিলেন যে এখানে রাষ্ট্রভাষা উর্দু হবে, শুধু উর্দু, বাংলা না।
কিন্তু তখন এই যে কথাটা এরকম ধরনের যে একটা ঘোষণা দিলেন, এতে কিন্তু এখানকার যারা যারা বুদ্ধিজীবী, বিশেষ করে ছাত্ররা হুম, ছাত্ররা যারা যারা বিএ ক্লাস এমএ ক্লাসে পড়ছে, এদের ভেতরে কিন্তু এই বুদ্ধিটা এসে গেছিল, এবং এরা কিন্তু চূড়ান্ত ভাবে খুব রুক্ষই ভাবে কিন্তু এই প্রতিবাদ ব্যাপারটা করেছিল। প্রতিবাদ করেছে। তিনি যখন বলেছেন পশ্চিম পাকিস্তান থেকে এসে শাসক যখন বলেছেন, তখন কিন্তু হলের মধ্যে নো নো বলে চিৎকার উঠেছে, অর্থাৎ তারা মানবে না উর্দু ভাষা। এখানকার ম্যাক্সিমাম মানুষ বলছে বাংলা ভাষায় কথা, এখানে উর্দু চাপিয়ে দিলে তো চলবে না, এটা মানবে না। এই তখন থেকেই কিন্তু শুরু হলো একটা দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে, এই এই দ্বন্দ্বের বা আন্দোলনটা পরবর্তীকালে সাধারণের মধ্যেও এটা ছড়িয়ে আছে। সাধারণের মধ্যেই, কারণ ব্যাপারটা সাধারণেরই স্বার্থ। একদম। এই যে ব্যাপারটা বাংলা ভাষা মাতৃভাষাটা যে চালু রাখা যাবে না, রাষ্ট্রভাষা হবে না, এটা তো সাধারণের দাবি, এটা সাধারণের দাবি। কাজে এই যে দাবিটা, এই দাবিটার পক্ষে ছিল সবাই, খুব অল্প একদম। সংখ্যক মানুষই বিপক্ষে ছিল, খুব অল্প সংখ্যক মানুষই যারা যারা বাংলা বলতে পারতো না, উর্দু বলতো। কাজে এটা নিয়ে এই যে ঝামেলা, এবং এটা দেখা গেল যে 52 সালে একটা বিশাল একটা সাংঘাতিক ঘটনা। মানে ওই এবং ইতিহাসের ওই যে অধ্যায়টা আমাদেরকে শিহরণ জাগায়। শিহরণ জায়গায় আমরা আলোচনায় যাব এখন। আহ আলোচনা হবে, কথা হবে, কিন্তু একটা কবিতা শুনে নি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বইটা আমি এগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাষা নিয়ে কবিতা আমার আছে, আচ্ছা। অনেক কবিতাই আছে। তো এখানে একটা কবিতা বলি। আচ্ছা, প্রথমে পড়ি একটা ছোট কবিতা, ভাষার দায়িত্ব। আচ্ছা। এটা পড়ছি। ভাষার দায়িত্ব, আমার নিজের লেখা কবিতা। ভাষার দায়িত্ব সভ্যতার বিকাশে, সংস্কৃতির উন্নয়নে, জাতিসত্তা নির্মাণে, ভ্রাতৃত্ববোধ জাগরণে, ভাষার মাহাত্ম্য অধিকার সৃজনে, সেই অধিকার রক্ষণে, নূতন অধিকার ভাবনে, ভাষা দেয় মুখে নীতি, ভাষা তৈরি করে যুদ্ধ পরিস্থিতি, ভাষা দেয় সমতা, ভাষার কল্যাণে দেশমাতা। নানা ভাষার সাহিত্য ভাণ্ডার, জাতিগুলির নিজস্ব অহংকার, ভাষার আশ্রয়ে গড়ে জনমত, ভাষাই শিখায় যত মত তত পথ, ভাষার আশ্রয়ে কাদা হাসা, অবাক হওয়া আর ভালোবাসা, ভাষা দেখায় অনন্ত আকাশকে আর দিগন্তের অসীম সীমাকে। বাহ, অসাধারণ। ভাষা নিয়ে খুব সুন্দর একটা নিবেদন আমরা এখন শুনেছি। আমরা আরো একটা নিবেদন শুনে নেব। মানে খুব ভালো লেগেছে। আর আলোচনা আমরা অবশ্যই করব, কিন্তু আরো একটা কবিতা শুনে নেই আমাদের স্বাদটা একটু পরিবর্তন করার জন্য। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তবে ভাষা কিন্তু শুধু যে বাংলা ভাষা তা একদম না, একদম। আমাদের মাতৃভাষা আমাদের হ্যাঁ, আমাদের কিন্তু সব ভাষার প্রতি আমাদের মমত্ববোধ থাকতে একদম। হবে। কোনো ভাষাই যেন হারিয়ে না যায়। একদম বহু একদম। ভাষা কিন্তু পৃথিবী থেকে হারিয়ে গেছে, আর কিন্তু প্রত্যেক ভাষার প্রতি মর্যাদা রক্ষার্থেই কিন্তু এই মাতৃভাষা দিবস। হ্যাঁ কারণ আমরা বাংলা ভাষা বলি, কিন্তু প্রত্যেকে তো আর বাংলা ভাষা বলে না। বা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী লোকেরা রয়েছে, ওখানকার লোকেরা, যেমন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বা আসাম, এই চারটা জায়গাতেই বিশেষ করে বাংলা ভাষাভাষী হ্যাঁ লোকেরা হ্যাঁ রয়েছে। হ্যাঁ কিন্তু তার বাইরেও যারা আছেন, প্রত্যেকেরই আলাদা আলাদা মাতৃভাষা রয়েছে। হ্যাঁ হ্যাঁ তো প্রত্যেক ভাষার লোকেরা যেন তাদের নিজের মাতৃভাষাকে ব্যবহার করতে পারে, তাদের ভাষার প্রতি তাদের যে আবেগ, সেটা যেন অক্ষুণ্ণ থাকে, তার জন্যই তো এই মাতৃভাষা দিবস। আচ্ছা, আমরা চলে যাই কবিতা। হ্যাঁ, এখানে একটা কবিতা বলছি। ধনঞ্জয় ত্রিপুরাকে নিয়ে আমি এখানে লিখেছি। ধনঞ্জয় ত্রিপুরা আমাদের ত্রিপুরা রাজ্যের এক গর্বিত সন্তান। তো সে আন্দোলন করেছিল, এবং এই আন্দোলনের মধ্যে অনেক পয়েন্ট ছিল, অনেক বিষয় ছিল। তার মধ্যে একটা ছিল ভাষা, অর্থাৎ ককবরক ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিতে হবে। তাই আন্দোলন করতে গিয়ে সে কিন্তু পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আজ আমাদের ত্রিপুরার ছেলে, ত্রিপুরাতে সে শহীদ হয়েছে। কারণ আমাদের আগেই আমরা আলোচনা করেছি সেটা, যে আমাদের রাজ পরিবারে
হুম। বাংলা ভাষার চলছিল হ্যাঁ, এবং রাজ পরিবারে বাংলা সাহিত্য অনঙ্গমোহিনী রচনা দেবী, হতো। অনঙ্গমোহিনী হুম, দেবী আমাদের ত্রিপুরার প্রথম আধুনিক কবি, ওনার একদম বেশ কয়েকটি বই আছে। ওনার পিতাও অত্যন্ত গুণী মানুষ ছিলেন। এদের রাজ পরিবারে কিন্তু শিক্ষা সংস্কৃতির চর্চা খুবই হতো এবং সেখানে একদম প্রতিজন রাজা, প্রতিজন মহারাজা, রাজকুমাররা অত্যন্ত কিন্তু শিক্ষিত ছিলেন। একদম। এরা নানা গুণে গুণান্বিত ছিলেন। এবং রাজমালাতে কিন্তু আমরা এই প্রসঙ্গে অনেক তথ্য পাই। হ্যাঁ, অবশ্যই। তারপর ইয়েরাও রাজ পরিবারের যারা নারীরা যারা ছিলেন, হুম, রানীরা বা রাজকুমারীরা প্রত্যেকেই কিন্তু খুব গুণের অধিকারী ছিলেন। মানে সাহিত্য কেউ সংস্কৃতির সাথে হ্যাঁ, ওনারা জড়িত কেউ ছিলেন। লেখায়, কেউ গানে, কেউ অঙ্কনে, অর্থাৎ সব কিছুতেই তারা, এবং সুন্দর সুন্দর জিনিস বানানো, ফুলের গয়না বানানো, হুম, মানে হুম, হুম, নানা কিছু তাদের কাছ থেকে কিন্তু আমরা শিখতে পেরেছি। একদম। তো এখন আমি ধনঞ্জয়কে নিয়ে বলছি। হুম, মায়ের ভাষা মাতৃভাষা, ভাষার জন্য শহীদ, নানান ভাষার নানান কথা, শহীদ হয় না খলিদ। ককবরকে ধনঞ্জয়, রাজ ধর্মের রোষে ৩ মার্চের বীর। লোক সমাগম প্রতি বছর, জুলাই বাড়িতে ভিড়। ভাষা উদ্যান স্মৃতিফলক, প্রিয় ধনঞ্জয়, বুকের মাঝে চির উজ্জ্বল, ফলে মৃত্যুঞ্জয়। কাজে বাহ, আমাদের রাজ্যের হুম, হুম, শহীদ, আমাদের রাজ্যের একদম এটা শহীদ। আমাদের গর্ব। এবং ঢাকার রাজপথে হয়েছিল 52 সালে বিশাল বড় আকারে ভাষার জন্য আন্দোলন। পরবর্তীকালে বরাক উপত্যকায়, আমাদের আসাম রাজ্যে বরাক উপত্যকায়ও কিন্তু বাংলা ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল 19শে মে। 19 মে। হুম। তো সেখানেও শহীদ হয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে একজন শুধুমাত্র নারী ছিলেন, কমলা নামে, যিনি এই আন্দোলনে যোগদান করেছিলেন। তো নারী হিসেবে এটা আমাদের জন্য বিশেষ একটা গর্বের বিষয় যে ভাষা আন্দোলনে নারীও মানে পার্টিসিপেট করেছে বা অংশগ্রহণ করেছে। তো এটা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবারে আমরা একটুখানি জানতে চাইবো যে ধরো আজকের যে তরুণ প্রজন্ম, সেখানে এই ভাষা আন্দোলনের প্রভাবটা কতটুকু প্রভাবিত করছে তাদেরকে, এটা তুমি কি মনে করো? হ্যাঁ, একটু একটু আগের থেকে বলছি। হুম, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, দেশ ভাগ হলো, তখন কিন্তু সবচেয়ে বেশি আহ, আহ, সব- সবচেয়ে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে কিন্তু বাংলা। বাংলা, আসাম, ত্রিপুরা, এবং ওইদিকে পাঞ্জাব। এই এই যে অঞ্চলগুলি, এই অঞ্চলগুলি সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, কারণ ভাগ হয়ে গেছে। যেমন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ এই পারে, কেউ ওই পারে, একটা বিরাট লাঞ্ছনা, মনের কষ্ট, এগুলি মানে ভাবা যায় না। যেগুলি নাকি এখন কম শোনা যায়। আমরা হুম, যখন হুম, ছোট ছিলাম তখন আমাদের বাবা, কাকা, পিসিমা, ঠাকুরদার মুখে যে কথা শুনেছি, যে এখনো বুক ফেটে যায় এগুলি মনে হলে। কিন্তু আমার সন্তানরাই এগুলি জানে না, কারণ তাদের তাদের এই সমস্ত কিছু পায়নি। কিন্তু আমরা আমরা ডাইরেক্ট পাইনি, কিন্তু ডাইরেক্ট না পেলেও আমাদের অভিভাবকদের মুখে এই কথাগুলি শুনেছি। শুনেছো। দেশের বাড়ির পুকুরের মাছ, হুম, হুম, দেশের হুম, বাড়ির ওই আম গাছটা, কত রকমের আম গাছ, কত ফল, কত ফসারি, কোথাও কোথাও খেলা, আত্মীয় স্বজন, কে আদর করতো, কে শিক্ষা দিত, কে শাসন করতো, কে টুলে পড়াতো, এগুলো নানা ধরনের গল্প তাদের মুখে শুনতাম। কিন্তু এখনকার ছেলে মেয়েরা এগুলো জানে না, একদম। জানে না তারা। আমরা কিছু কিছু জানি। তো আমাদের দায়িত্ব হয়েছে তাদেরকে এগুলি জানানো। যে কারণে আমরা প্রতি বছর ভাষা দিবস শুধু যে বাংলাদেশে পালিত হয় তা না, কারণ বাংলাদেশের নাগরিকদের ইচ্ছাই কিন্তু এই ভাষা দিবসটা রাষ্ট্রসংঘ মেনে নিয়েছে এটা। তো যাই হোক, আমরা আমরা কিন্তু এই জিনিসটা আমরা আমাদের ভবিষ্যৎ পর্বকে আমরা জানাবো। ভবিষ্যৎ পর্বকে আমরা এটা জানাবো না, না জানালে এটা হবে না। তো যে কারণে আমাদের এই চেষ্টা। তো 1961 সালের 19 মের ঘটনা। তো এখানে তুমি যে বলছিলে একজন নারীর কথা, হুম, হুম, আহ, কমলা দেবী, কমলা হুম, কমলা ভট্টাচার্য। ও কিন্তু নারীকে, ও একটা কিশোরী, কিশোরী। মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল,
মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ও আন্দোলনে গিয়েছিল এবং তার বুকে গুলি লাগে, সে মারা যায়। তার তার বোনও কিন্তু ছিল এই আন্দোলনে, বোনেরও আচ্ছা। কিন্তু গুলি লাগে হাতে হুম হুম। বা পায়ে, যাই হোক ওর প্রাণ যায়নি। তো ওই দিনে, ওই দিনের ঘটনায় রেল স্টেশন তারা অবরোধ করেছিল বাংলা ভাষার দাবিতে। অর্থাৎ ওইখানে অনেক বাঙালি, অনেক স্কুল আছে যেন বাংলাতে তারা পড়তে পারে, হুম হুম। বাংলাতে যেন তারা পড়তে পারে, এইটাই ছিল দাবি। কিন্তু এই দাবিটাই কিন্তু তখনকার যে রাজনৈতিক দল ছিল, নামটাই বলছি কংগ্রেস, এরা কিন্তু, এবং এরা তখন কেন্দ্রেও ছিল, এরা কিন্তু এই বিষয়গুলি তখন তাদের উপলব্ধিতে আসেনি, হুম হুম। উপলব্ধিতে আসেনি যে প্রত্যেকের মাতৃভাষার গুরুত্ব দেওয়ার দরকার। একদম। যেহেতু আসেনি তাই তারা দেয়নি, যে কারণে ওখানকার মানুষের প্রচন্ড দুঃখ, কষ্ট, আবেগ ভীষণভাবে লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে তাদের আবেগ, তাদের ইচ্ছা। তো এইভাবে দেখা গেল যে এই যে এই আন্দোলন করতে গিয়ে 11 জন শহীদ হয়েছে, হুম। হয়তো একদিনে না 2 দিনে। কেউ কেউ ওই দিনই মারা গেছে স্পটে, কেউ কেউ হাসপাতালে মারা গেছে, হুম। 11 জন শহীদ। পরে শুনেছি আরো একজনও নাকি আরো পরে মারা গেছেন, 12 জন শহীদ। একদম। আমরা এখন মাঝে আমরা সেই সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যাদের জন্য আজকে আমরা প্রত্যেকে বাংলা ভাষাভাষী যারা রয়েছি বা যারা অন্য ভাষাতেও কথা বলেন, প্রত্যেকে তার যার যার মাতৃভাষা ব্যবহার করতে পারছি বা প্রত্যেকে যার যার মাতৃভাষাকে আগলে রাখতে পারছি। তো তাদের জন্য, তো প্রত্যেক বীর শহীদদের প্রতি যারা ভাষা আন্দোলনকারী রয়েছেন প্রত্যেকের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই দুর্নিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আরো একটু, হ্যাঁ বলো। আরেকটু সময় আছে কি অল্প? হ্যাঁ বলো বলো। আচ্ছা, আরেকটু সময় যদি আমাকে দেওয়া, তাহলে আমি হ্যাঁ। আরেকটা বলি। বাংলা ভাষা আন্দোলনের কিন্তু আরেকটা দিক আছে, আচ্ছা। সেটা হচ্ছে মানভূম ভাষা আন্দোলন। হুম হুম। হুম, মানভূম ভাষা আন্দোলন। আচ্ছা। ওটা হয়েছে, ওই অংশটা ছিল বিহারের অংশ, হুম হুম। বিহার পশ্চিমবাংলা এগুলি তো তখন তার তো ভাগাভাগি ছিল না, হুম হুম ছিল। হুম। যাই হোক, স্বাধীনতার পরে ওই অংশটা চলে যায় বিহারের অংশে। হুম। বিহারের অংশে যাওয়ার পরে, বিহারে তো হিন্দি, হুম। এরা এই অংশটাকে, যেমনটা নাকি এখানে হয়েছিল শিলচর বরাক উপত্যকায় যেটা হয়েছিল, হুম। অনেকটা সেরকম আর কি। তো এই মানভূম একটা বিশাল অঞ্চল, বড় অঞ্চল, আচ্ছা। সেখানে বাংলা ভাষীরাই বেশি, হুম হুম। বাংলা ভাষীরাই বেশি, কাজে এরা কিন্তু মানভূমে কিন্তু এরা কিন্তু মানেনি, এটা মানেনি। এবং এই আন্দোলনটা কিন্তু 1912 সাল থেকে চলছিল, আচ্ছা। সবচেয়ে দীর্ঘতম আন্দোলন হয়েছে এটা, হুম হুম। 1912 থেকে চলছিল। আর এটা মোটামুটি সেটেল হয়েছে 1956 সালে। আরে বাবা। দীর্ঘ বৎসর, হুম হুম। দীর্ঘ বৎসরই মানভূম। এবং এরপরে দেখা গেল এখান থেকে ভাগ হয়ে পুরুলিয়াটা চলে এলো, একটা বেশিরভাগ একটা অংশ মানে এটা চলে ওই এলো তুষের পশ্চিম আগুনের মতো বাংলায়। নিবু নিবু করে জ্বলছিল হয়তো। জ্বলছিল ভীষণ ভাবেই ওইটা চলছিল, ওইখানে ওই দিকেও ভীষণ ভাবে জ্বলছিল। আমরা এখানে কাছাকাছি যারা আছি, আমরা এটা নিয়ে বেশি জানি, হুম হুম কিন্তু হুম। ওই মানভূমটা একটু আমাদের থেকে দূরে আছে, হুম হয়তো হুম এই হুম। কারণে আমরা এটা একটু কম কম জানি। জানি, অনেকে এটা একটু কম জানে। আচ্ছা, এটা এরপরে পুরুলিয়া হয়ে গেল, পুরুলিয়াটা চলে এলো ইয়েতে, হুম হুম। পশ্চিমবাংলার ভূমিতে চলে এলো। তো ওই 56 সালে এটার একটা মিটমাট হয়েছে। তো এর জন্য কমিশন বসেছে, কেন্দ্র আচ্ছা। সরকার এগুলিতে নজর দিয়েছে, দিয়ে তারপরে একটা সমাধানে ওরা এসেছে। কিন্তু এখানে যে আন্দোলনটা, এটা একটা বিশাল আন্দোলন। বাংলা ভাষীরা কেন হিন্দি পড়বে? একদম। যাদের বাংলা, আর আমাদের বাংলা ভাষা এত সমৃদ্ধ ভাষা, পৃথিবীর মধ্যে 5ম স্থানে একদম। সে আছে, কারণ তার ভাষা অত্যন্ত সুমিষ্ট ভাষা, খুবই সুন্দর। কাজে এই জায়গাটাও কিন্তু আমাদের ভাষা আন্দোলন নিয়ে কিছু কিছু বলতে গেলে এই মানভূমের কথাটাও কিন্তু আমাদের অবশ্যই একটু নজরে রাখতে হবে। একদম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরেকটা কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। কোনটা থেকে পড়বে? শহীদ স্মরণ। বিশ্বের 5ম ভাষী বাংলা, আর মধুরতম শব্দ মা। এই অহংকার, এই গর্ব আমাদের যাপনে, আমাদের চর্চায়, আমাদের ধ্যানে, আমাদের জ্ঞানে। সরকারি কিছু বিভ্রান্ত পুলিশের গুলিতে 12 শহীদের তাজা রক্তে 19 মে 1961-তে এই ভাষার শরীর হলো রক্তস্নাত।
লাঠিচার্জে অগুন্তি বাংলা ভাষী আহত হয়েছিল সেদিন। 12টি তাজা প্রাণ বুকের সবটুকু রক্ত ঢেলে দিয়েছিল এই মাটিতে, যে মাটিতে অর্থাৎ শিলচরে আজ দাঁড়িয়ে আছি আমরা। বাংলায় মাকে শুধু বাংলায় মা বলে ডাকবো বলে 19 মে বাঙালির একটি মাইল ফলক, আকাশের ধ্রুবতারা, বাংলা ভাষার জাগরণ, বাঙালির প্রাণের স্পন্দন, অধিকার আদায়ের হাতিয়ার, রৌদ্রকর উজ্জ্বল সকালের প্রাণবায়ু। 12 শহীদ বীরকে আজ আমরা সালাম জানাবো, যদিও প্রতিনিয়ত তাদের স্মরণ করি। তাদের পরিবারের পাশে আমরা আছি, ছিলাম, থাকবো, এই আমাদের অঙ্গীকার। বাহ, অসম্ভব সুন্দর। এবং এই বীর শহীদদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই। আর ওদিকে রফিক, জব্বার, আরো নাম রয়েছে, এই মুহূর্তে আমার নামগুলো মনে নেই। আসলে নামগুলো আমাদের মনে রাখা উচিত, এটা আমাদের ধৃষ্টতা যে আমরা নামগুলো মনে রাখতে পারি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে হয়, তিনি হলেন কুমিল্লার কাছে ধীরেন্দ্রচন্দ্র দত্ত। আচ্ছা, তিনি শহীদ হয়েছিলেন খুব বাজে ভাবে। তিনি ভাষার জন্য আন্দোলন করেছিলেন। তাদের তখনকার যে পার্লামেন্ট ছিল তাদের সেখানে, এবং তাকে নিহত করা হয়। আচ্ছা, ধীরেন্দ্রচন্দ্র দত্ত নিয়ে আমাদের রাজ্যে অনেক লেখালেখি হয়েছে এবং তাকে ভাষা সম্মান দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যে ভাষা সম্মানটা দেওয়া হয়, এটা কিন্তু একটা সমৃদ্ধ এবং এটা অত্যন্ত সম্মানের একটা ব্যাপার। এই ধীরেন্দ্রচন্দ্র দত্ত শহীদ হয়েছিলেন, আচ্ছা, এটা অনেক আগে, 52-53 আগে আচ্ছা, এই ব্যাপারটা ঘটেছিল। আচ্ছা, যাক, অনেক অজানা তথ্য আজকে আমরা জানতে পেরেছি। আজকে ভাষা দিবস, মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আর এই মাতৃভাষা দিবসে আমরা প্রত্যেক বছরই প্রত্যেক শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। এবং শুধুমাত্র বছরের একটা দিনে কেন, আমরা প্রতিদিন যখন যখন আমরা বাংলা ভাষা চর্চা করি বা বাংলা ভাষার প্রতি আমাদের যে টান আবেগ রয়েছে, প্রত্যেকটা মানুষের অন্তরে প্রত্যেক শহীদের প্রতি এই শ্রদ্ধাটুকু এইভাবেই আমরা জ্ঞাপন করি। এবং এই বাংলা ভাষা চর্চা, প্রসার এবং প্রচারে দুর্নিবার এগিয়ে যাচ্ছে, দুর্নিবার কাজ করছে। কোনো একদিন হয়তো আপনার দোরগোড়ায়ও আমরা চলে আসতে পারি। দুর্নিবারের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। দিভাই, তুমি আমাদেরকে সময় দিয়েছো, অনেকখানি সময় দিয়েছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, দুর্নিবারের পাশে থেকো। আমি যে একটু তোমাদের সময় দিতে পেরেছি, কথা বলতে পেরেছি, তার জন্য আমি গর্বিত, খুব আনন্দিত। নমস্কার।